সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অরূপ কুমার পাল, প্রভাষক সমাজকর্ম বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই করোনা দুর্যোগ মহামারীকালীন সময়ে নিজ গৃহে অবস্থান করে স্বাস্থ্যবিধি মেনে চলছ এবং অনলাইনে যে সকল পাঠ চলছে সেসবের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছ। বরাবরের মতো আজকে আমরা সমাজকর্মের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের শেষ পাঠে রয়েছে সামাজিক সমস্যার সমাধানে সমাজকর্মের অনুশীলন। এই অধ্যায়ের শেষ পাঠ HIV এইডস সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠ শেষে যা তোমরা শিখবে সেগুলো হচ্ছে HIV এইডস সম্পর্কে ধারণা পাবে, HIV এইডসের কারণ সম্পর্কে অবহিত হবে, বাংলাদেশে HIV এইডসের পরিস্থিতি কী সে সম্পর্কে জানবে, HIV এইডসের প্রভাব সম্পর্কে জানবে এবং HIV এইডসের মোকাবেলা করতে একজন সমাজকর্মীর কী ভূমিকা থাকে, সমাজকর্মী কীভাবে কাজ করেন এ সম্পর্কে তোমরা অবহিত হবে। HIV এইডস যা শুনলে আমাদের হৃদয় কম্পিত হয়ে ওঠে। যদি কারো এই HIV এইডসের ঘটনাটি ঘটে তাহলে ধরে নেওয়া হয় তিনি ক্রমান্বয়ে মৃত্যুমুখে পতিত হবেন এবং দুঃখজনকভাবে একসময় মারা যাবেন। HIV এইডসের ধারণায় আমরা আসি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই দেখো HIV এইডসের পূর্ণরূপ সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জানি। HIV এর পূর্ণরূপ হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এবং এইডস অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইডস হয় মূলত HIV যে ভাইরাস আছে এটির সংক্রমণে। ভাইরাসের অনেকগুলো ক্যাটাগরি থাকে, তোমরা জানো। এই অনেক ক্যাটাগরির মধ্যে একটি হচ্ছে লেন্টিভাইরাস। এই লেন্টিভাইরাসের পর্যায়ভুক্ত হয়েছে HIV। কারো রক্তে যদি HIVর উপস্থিতি আমরা পরীক্ষা করে পাই তাহলে তাকে HIV পজিটিভ বলা হয়। HIV যখন সংক্রমণের ঘটনা ঘটে, সংক্রমণের এই ঘটনার সাথে সাথেই HIV এইডসের ঘটনা ঘটে না। এটা বেশ একটি লং টার্ম প্রসেস এবং সর্বশেষে আস্তে আস্তে যখন লক্ষণগুলো প্রকাশিত হয় শেষে এসে এইডস হিসেবে পরিগণিত হয়। শুরুতেই বিশেষ ক্ষেত্রে দেখবে তোমরা ইনফ্লুয়েঞ্জা জাতীয় উপসর্গ দেখা যায়। এরপর বহুদিন কোনো উপসর্গ নাও থাকতে পারে। HIV ভাইরাসের আক্রমণ বৃদ্ধির সাথে সাথে আমাদের দেহের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, মনে করো আমাদের দেহে প্রতিনিয়ত বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস দেহে প্রবেশ করার সাথে সাথেই আমরা কিন্তু রোগাক্রান্ত হই না। আমাদের দেহে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে। যখন কোনো ভাইরাস ব্যাকটেরিয়া চোখে প্রবেশ করার চেষ্টা করে, চোখে আসে, চোখের যে তরল পদার্থ আছে এর মধ্যে অনেক পদার্থ রয়েছে যেগুলো ব্যাকটেরিয়া ভাইরাস জীবাণুকে ধ্বংস করে দেয়। আবার আমরা যখন খাবার গ্রহণ করি কিংবা নানাভাবে শরীরে যদি ব্যাকটেরিয়া প্রবেশ করে, ভাইরাস প্রবেশ করে, তাহলে দেহের যে তোমার রোগ প্রতিরোধ ব্যবস্থা রয়েছে, শ্বেতকণিকা রয়েছে, এর সাথে আমাদের রক্তের আরও যেসব উপাদান রয়েছে, বিভিন্ন এইসব প্রতিরক্ষামূলক উপাদান একত্রিত হয়ে ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে লড়াই করে যদি সেই ব্যাকটেরিয়া ভাইরাসকে পরাজিত করতে পারে তাহলে আমাদের দেহে সেই রোগের আক্রমণের ঘটনা ঘটে না। কিন্তু যদি সেই ভাইরাস ব্যাকটেরিয়ার কাছে আমাদের প্রতিরক্ষা সৈনিকেরা পরাজিত হয় তাহলে আমরা রোগাক্রান্ত হয়ে যাই। এই ব্যবস্থাটি মোটামুটি প্রতিরক্ষা তন্ত্র নামে পরিচিত। এই প্রতিরক্ষাতন্ত্র দুর্বল হতে থাকে এবং আক্রান্ত ব্যক্তি যিনি, তার সাধারণ সংক্রামক যেসব অসুখ বিসুখ থাকে, যেমন তোমার যক্ষ্মায় আক্রান্ত হতে পারেন, এরকম আরও সুযোগ সন্ধানী বিভিন্ন সংক্রামক ব্যাধি টিউমার আসতে পারে,
যেগুলো শুধু লোকেরই হয় না, যাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ করবে না, এমন পরিস্থিতিতে এই ক্ষেত্রে আসে। এই যে পর্যায়ে আসছে, বিভিন্ন রকম রোগের দ্বারা একজন ব্যক্তি আক্রান্ত হয়েছেন, এইচআইভি এইডসের সংক্রমণের এই পর্যায়টিকে বলা হচ্ছে এইডস। এই পর্যায়ে রোগীর প্রায়শই অনিচ্ছাকৃতভাবে অত্যধিক পরিমাণে যে তার দেহের ওজন থাকা দরকার, সে ওজনটি হ্রাস পায়। হ্রাস পেয়ে তার শরীরে একেবারে শুকনো পর্যায়ে চলে আসে। শরীরের একটি যে পরিমাণ তাদের ওজন আছে, সেই ওজনটি থাকে না। যাদের রক্তে এইচআইভি এইডস এই যে পজিটিভ ভাইরাস আছে, তাদের এইডস হওয়ার আশঙ্কা থাকে। আসলে এইচআইভির যে পর্যায়টি রয়েছে, এই সর্বশেষ পর্যায়কে বলা হচ্ছে এইডস। এখানে একটি বিষয় মনে রাখো প্রিয় শিক্ষার্থীরা, এইচআইভি পজিটিভ এটা হচ্ছে তোমার এইডসের লক্ষণ। তারা প্রত্যেকেই এইডস আক্রান্ত হবে। কিন্তু এখানে আরেকটি বিষয় লক্ষ্য করো তোমরা সতর্কতার সহিত, যাদের এইচআইভি পজিটিভ নয় তারাও অনেক সময় এইডস আক্রান্ত হতে পারেন। এই বিষয়টি কিন্তু আমরা জানি না। আমরা মনে করি যে বিভিন্ন কারণে যাদের শরীরে এইচআইভি ভাইরাস প্রবেশ করেছে তারাই এইডস আক্রান্ত হবে। কিন্তু এর বাইরেও এইচআইভি পজিটিভের ঘটনা ঘটতে পারে, এইডসে আক্রান্ত হতে পারে। যেমন বিরল প্রজাতির কিছু ক্যান্সার থেকেও এইডস হতে পারে। এটি একটি উল্লেখযোগ্য বিষয় যা আমরা প্রায়শই জানি না। এইচআইভি এইডসের কারণ ও মাধ্যম, প্রথমেই যে কারণটি আমরা বলতে পারি সেটি হচ্ছে একটি অবাধ যৌনাচার, যেখানে আমাদের সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ এসব খারাপ অভ্যাসের দিকে ধাবিত করতে অনুৎসাহিত করে, ঘৃণা করা হয় এসব বিষয়গুলোকে। তারপরেও যদি কেউ এই অবাধ যৌনাচারের সাথে সম্পৃক্ত হন, বিভিন্ন নিষিদ্ধ জায়গায় গমন করেন, কিংবা বিভিন্নভাবে নিজেকে এই খারাপ সমাজ বিরোধী, মূল্যবোধ বিরোধী, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পাপের বিষয় এগুলোকে অবহেলা করে এই অবাধ যৌনাচারে লিপ্ত হন, এক্ষেত্রে তাদের এইডস হওয়ার সম্ভাবনা থাকে। কারণ যে সকল ব্যক্তির কাছে তারা এই যৌনাচারে লিপ্ত হন, সে সকল ব্যক্তিদের কাছে এইডসের জীবাণু থাকতে পারে। এখান থেকে মূলত তাদের মাধ্যমে এইডসের সূচনা ঘটে একজন ব্যক্তির দেহে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি, এখানে পুরুষ হোক বা মহিলা হোক, যাদের দেহে এইচআইভি ভাইরাস রয়েছে, তাদের সাথে যদি তোমার শারীরিক সম্পর্ক করা হয়, সেক্ষেত্রে এইচআইভি ভাইরাস যে ব্যক্তিটির দেহে ছিল না, তার দেহেও এই শারীরিক সম্পর্কের জন্য চলে আসবে। ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণ আমাদের দেশের একটি অন্যতম ভয়াবহ সমস্যা হচ্ছে মাদকাসক্তি। যুব সমাজ ধ্বংসের পেছনে দায়ী এই মাদক গ্রহণের মাধ্যমে যুব সমাজ শুধু নিজেদেরই ধ্বংস করছে না, তাদের পরিবার, রাষ্ট্র ব্যবস্থাকেও একটি ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, যখন মাদকাসক্ত ব্যক্তিরা ইনজেকশনের মাধ্যমে বিভিন্ন তরল পদার্থ প্রকৃতির মাদক গ্রহণ করে থাকেন, তাদের দেহে এইচআইভি ভাইরাস প্রবেশের একটি সম্ভাবনা জোরালো থাকে। একই সূঁচ কয়েকজন বারবার ব্যবহার করছেন, যার ফলে এখানে এইডসে সংক্রামিত হওয়ার সম্ভাবনা একটি বেশ ঝুঁকি থাকে। পরের বিষয় দেখো, সেলুনে আমরা সাধারণত চুল কাটতে যাই, শেভ করি, এসব কাজে সেলুনে আমরা নাপিতের শরণাপন্ন হই। কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থীরা, অনেক ক্ষেত্রে অসচেতন নাপিতেরা থাকেন, যারা একই ব্লেড বারবার ব্যবহার করেন, কিংবা যে খুর রয়েছে সেই খুরটি একজনের কাছ থেকে অন্যজনের কাছে ব্যবহার করেন। ক্রমান্বয়ে এই ব্যবহার প্রক্রিয়া থেকে তিনি নিজেকে বিরত রাখেন না। অস্ত্র সাশ্রয়ের চিন্তাভাবনা থেকে তারা এই বারবার যে ব্যবহার করেন, এর ফলে যে ব্যক্তির এইচআইভি পজিটিভ, তার শরীরের
দেহ থেকে যদি রক্ত বা রক্তের যে তরল অংশ থাকে, সিরাম, এগুলো যদি ব্লেডের সাথে খুরের সাথে লেগে যায়, অর্থাৎ সে চুলদাড়ি কাটছে এমন পজিশানে তার কোনো অংশ কেটে গেল, এর ফলে রক্তপাত ঘটে, রক্তের যে তরল পদার্থ সিরাম এর সাথে লেগে যেতে পারে। পরবর্তীতে যদি এই নাপিত সেই রক্ত বা রক্তের সিরাম প্রভৃতি বস্তু লেগে থাকা খুর বা রেজার, ব্লেড, যে কিছুই ব্যবহার করেন না কেন, অন্য ব্যক্তির দেহে যদি ব্যবহার করেন, তাহলে উক্ত ব্যক্তিটির শরীরে এইচআইভি ভাইরাস প্রবেশের ঘটনা ঘটতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো যেটি রয়েছে পেশাদার রক্তদাতা। আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা পরিচিত ব্যক্তি, অপরিচিত ব্যক্তি যিনি হন না কেন, অনেক সময় অপারেশনের পর কিংবা কোনো দুর্ঘটনা ঘটেছে, তাকে রক্ত প্রদান করতে হয়। এমন পরিস্থিতিতে যদি রক্ত পরীক্ষা না করে আমরা রক্ত উক্ত ব্যক্তির দেহে প্রদান করি, সঞ্চালন করি, তাহলে তিনি এইচআইভি/এইডসে আক্রান্ত হতে পারেন, যদি সেই রক্তদাতার দেহে এইচআইভি/এইডসের জার্ম থাকে। পেশাদার রক্তদাতা বারবার রক্ত দান করেন। তিনি এখানে একটি নিজের স্বার্থকে, অর্থ বা কোনো অন্য কোনো বিষয়বস্তুকে সামনে রেখে এই রক্ত ডোনেট করেন, যার ফলে দেখা যাচ্ছে পেশাদার রক্তদাতা শুধু এইচআইভির বাহকই হন, একই সাথে তিনি নানা রকম যৌন রোগ কিংবা ভয়াবহ যেসব রক্তের মাধ্যমে সংক্রমিত হয় এমন রোগে আক্রান্তও থাকতে পারেন। এসব ব্যক্তির দেহের রক্ত যদি অন্য ব্যক্তির দেহে প্রবেশ করে, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেই ব্যক্তিটি এই বাহক ব্যক্তির রোগ দ্বারা আক্রান্ত হবেন। আক্রান্ত ব্যক্তির মাধ্যমে রক্ত গ্রহণ বিষয়টা আগের চেয়ে একটু আলাদা মনে হচ্ছে, একই কিন্তু একটু আলাদা। যে পেশাদার রক্তদাতা তিনি রক্ত দিচ্ছেন, কিন্তু আক্রান্ত ব্যক্তি তিনি পেশাদার নন, তিনি অজান্তেই অনেক সময় আক্রান্ত হয়ে গেছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় না, রক্তের প্রয়োজন পড়ছে, সরাসরি পরীক্ষা নিরীক্ষা না করে, কিংবা দেখা যাচ্ছে কোনো প্রত্যন্ত এলাকায় একটি ক্লিনিক রয়েছে, অপারেশনের পর বা অ্যাক্সিডেন্টের পর রক্তের প্রয়োজন, রক্ত সম্পর্কে যে পরীক্ষা নিরীক্ষার দরকার সে পরীক্ষা নিরীক্ষা করা হয়নি, সরাসরি রক্ত সংগ্রহ করেই সেই দুর্ঘটনার শিকার ব্যক্তি বা অপারেশন যার করা হয়েছে বা করা হবে সেই ব্যক্তির দেহে রক্ত প্রবেশ করানো হয়েছে। এমন পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই যে ব্যক্তির দেহে রক্ত সঞ্চালিত হয়েছে তিনি এইচআইভিতে আক্রান্ত হয়ে পড়বেন। শিক্ষার্থীরা, আশা করি তোমরা দুই পার্থক্যটা একটু বুঝতে পেরেছো। দুটি হচ্ছে রক্ত সঞ্চালনের ঘটনা, একটি পেশাদার রক্তদাতার মাধ্যমে, অন্যটি আক্রান্ত ব্যক্তি তিনি পেশাদার নন, অজান্তেই তিনি রক্তদান করেছেন, তিনি নিজেও জানেন না তার ভিতর এইডসের সে পজিটিভ, তিনি এইচআইভি/এইডস পজিটিভ, তিনি এই বিষয়টি নিজেই জানেন না, এমন ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে। এরপরে রয়েছে গর্ভবতী মা। গর্ভবতী মায়ের যদি এইচআইভি থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবেই গর্ভের বাচ্চা তারও এইচআইভি হওয়ার সম্ভাবনা রয়েছে। এইচআইভি যিনি পজিটিভ মা, তার দেহের যে রক্ত রয়েছে তাতে এইচআইভির উপস্থিতি লক্ষ্য করা যায়। একইভাবে তার গর্ভের শিশু তার শরীরেরই অংশের ভিতর থাকে, এখান থেকে তিনি তার বাচ্চাকে এইচআইভি পজিটিভ করতে পারেন। অপারেশনের যন্ত্রপাতির মাধ্যমে এইডস হতে পারে। কেমন? মনে করো বিশেষ পরিস্থিতিতে কোনো অপারেশনের আয়োজন করা হয়েছে তাড়াহুড়ো করে, যেখানে হয়তো কোনো আক্রান্ত ব্যক্তির রক্ত পরীক্ষা করা হয় নাই, যা আগে
উক্ত ব্যক্তির অপারেশন করা হয়েছে, সেই HIV/AIDS পজিটিভ ব্যক্তির রক্ত বা তার দেহেও নিঃসৃত কোনো অংশ অপারেশনের যে সরঞ্জাম রয়েছে তার সাথে লেগে থাকতে পারে। এই সরঞ্জামের সাথে লেগে থাকা HIV ভাইরাসের সরব উপস্থিতি যার অপারেশন করা হচ্ছে পরবর্তী অপারেশনের ব্যক্তির দেহে অপারেশনের যন্ত্রপাতির মাধ্যমে প্রবেশ করতে পারে। যে ছুরিকাছির মাধ্যমে পূর্বের ব্যক্তিকে অপারেশন করা হয়েছে, যার রক্তে HIV রয়েছে, সেই রক্তের সাথে HIV ভাইরাস যন্ত্রপাতিতে থাকতে পারে যদি ভালোভাবে সেগুলো পরিষ্কার না করা হয়, এবং ওই যন্ত্রপাতি ব্যবহারের ফলে যে ব্যক্তির অপারেশন করা হচ্ছে তার দেহে এইডস প্রবেশ করতে পারে। সংক্রমিত অঙ্গ সংযোজন। তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা, অনেক ব্যক্তিরা মরণোত্তর বিভিন্ন অঙ্গ দান করে থাকেন। চোখের রেটিনা, তারপর তোমার কিডনি, বিভিন্ন যে অংশগুলো এনারা দান করে থাকেন। এমন পরিস্থিতি হয় যদি মনে করো একজনের কিডনি সংযোজন করা হচ্ছে একজন HIV আক্রান্ত ব্যক্তির দেহ থেকে। যে ব্যক্তির দেহে HIVর সরব উপস্থিতি রয়েছে তার দেহ থেকে যদি কিডনি নতুন ব্যক্তির দেহের প্রতিস্থাপন করা হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই নতুন ব্যক্তির দেহে HIVর উপস্থিতি লক্ষ্য করা যাবে। এভাবে অঙ্গ সংযোজনের মাধ্যমে একজন ব্যক্তি হতে অন্য ব্যক্তির দেহে HIVর সংক্রমণ ঘটে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশে HIV পরিস্থিতি সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। 1989 সালে বাংলাদেশে প্রথম HIVতে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর থেকে যে আক্রান্তের হার সেটি বৃদ্ধি পেয়েই চলেছে। 2018 সালে নতুন রোগী বেড়ে দাঁড়িয়েছে 869 জনে। HIVতে আক্রান্ত হয়ে প্রথম এক রোগী মারা যায় 2000 সালে। এই বিষয়টা তোমরা আরেকটু মনে করো, 1989 সালে আমাদের দেশে HIVতে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়, কিন্তু HIVতে আক্রান্ত যে একজন ব্যক্তি তিনি মারা যান 2000 সালে। 2018 সালে এই এইডসে মৃত ব্যক্তিদের সংখ্যা দাঁড়ায় 148-এ। বাংলাদেশে HIVতে আক্রান্তদের অনুমিত সংখ্যা প্রায় 13,000 বলে ধারণা করা হয়। এর মধ্যে সরকারি বেসরকারি পর্যায়ে পরীক্ষার মাধ্যমে 6,455 জন শনাক্ত করা হয়েছে। আমাদের দেশে দেখো প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ মানুষের মধ্যে HIV সংক্রমণের হার এখানে 2018 সাল পর্যন্ত স্ট্যাটিস্টিক্স রয়েছে, যাতে দেখা যাচ্ছে 0.01%। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে সংক্রমণের হার বেশ কিছুটা বেশি, 4%। নতুন রোগীদের মধ্যে অভিবাসী কর্মী যারা রয়েছেন এদের মধ্যে 30%। 1989 সালে আমাদের দেশে প্রথম এইডস রোগী শনাক্ত করা হয়েছে। আমাদের কাছে যে চিত্রটি রয়েছে তোমরা লক্ষ্য করো এখানে। এরপর 1994 সালে আক্রান্ত রোগীর সংখ্যা এসে দাঁড়ায় 13 জনে, 1999 সালে এসে দাঁড়ায় 20 জনে, এবং ক্রমান্বয়ে এটি বৃদ্ধি পেতেই আছে। দেখো 2018 সালে মারা গেছে কিন্তু 148। 2004 সালে আক্রান্ত হয়েছে 102 জন এবং মারা গেছে 14 জন, এবং 2009 সালে আক্রান্ত 250 জন, মারা গিয়েছে 39 জন। 2014 সালে 433 জন আক্রান্ত, মারা গিয়েছে 91 জন, এবং সর্বশেষ যে স্ট্যাটিস্টিক্সটি রয়েছে সেটি হচ্ছে আক্রান্ত 869 জন, মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে 148-এ। ন্যাশনাল এইডস অ্যান্ড এসটিডি প্রোগ্রাম 2010-এর তথ্য মতে বাংলাদেশে HIV সংক্রামিত ব্যক্তি 2088 জন, এইডস আক্রান্তের সংখ্যা 850 জন,
এবং এ রোগে মারা গেছে 241 জন। প্রিয় শিক্ষার্থীরা, এই স্ট্যাটিস্টিক্স একটি তোমার আপেক্ষিক বিষয়। বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে তাদের তথ্যপাত্রগুলো গবেষণা করে তুলে ধরেছে। তোমরা বিষয়টি আমি তুলে ধরেছি, তোমরা আশা করি বিষয়টি লক্ষ্য করেছো। এইচআইভি এইডসের প্রভাব চিত্রে তোমরা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ, যিনি একেবারে শুকিয়ে গিয়েছেন। এইচআইভি এইডসে আক্রান্ত হওয়ার ফলে তার ওজন হ্রাস পেয়েছে, দেখলে অত্যন্ত কষ্ট লাগে। এইচআইভি এইডসের প্রভাব রয়েছে বিভিন্নমুখী। আমরা এগুলোকে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমে আসো আক্রান্ত ব্যক্তির উপর এইডসের প্রভাব। আক্রান্ত ব্যক্তি অসহায় হয়ে পড়েন যখন তিনি শোনেন যে তার দেহে এইচআইভি ভাইরাস এসে গেছে। তিনি নিজেকে খুব অসহায় মনে করেন। একই সাথে তার আশপাশের যেসব ঘনিষ্ঠ লোকজন রয়েছেন, তারা যখন এই ব্যক্তিটির এইডস আক্রান্তের ঘটনা জানেন, তখন উক্ত ব্যক্তিটিকে অত্যন্ত অবজ্ঞার চোখে দেখেন। তার সাথে যে স্বাভাবিক সামাজিক মিথস্ক্রিয়া থাকে সেটি থেকে তারা উক্ত ব্যক্তিকে বঞ্চিত করেন। আক্রান্ত ব্যক্তির ওপর একটি মানসিক চাপের সৃষ্টি হয়। সুস্থ স্বাভাবিক মানুষের জীবন যেরকম থাকে, আক্রান্ত ব্যক্তি ঠিক সেভাবে তার জীবনযাপন করতে পারেন না। তিনি রোগাক্রান্ত হয়ে থাকেন, শারীরিকভাবে নানা রকম অসুখ বিসুখ রোগ ব্যাধিকে ফেস করতে থাকেন। একই সাথে পরিবারের, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের অবহেলা অবজ্ঞাকে তিনি ফেস করতে থাকেন। এর মাধ্যমে তার ভিতর একটি খুব অসহায়ত্ব বোধ কারণ করে। এই ব্যক্তি নিজেকে অবাঞ্ছিত, অবহেলিত, নিগৃহীত মনে করেন। সমাজের মূল স্রোত থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে বাধ্য হন এক সময়। তার অসহায়ত্ব, কষ্ট, যন্ত্রণার মাধ্যমে এমনও হয় আত্মহত্যা করতে এই সব ব্যক্তিরা অনেক সময় বাধ্য হন। স্ত্রী তাকে ঘৃণা করে, ছেলেমেয়েরা ঘৃণার চোখে দেখতে থাকেন। পরিবারের যে অন্য সদস্য রয়েছে তার সাথে একটি মানসিক দূরত্ব সৃষ্টি হয়। সমাজের অন্য ব্যক্তিদের সাথে একটি মানসিক দূরত্ব সৃষ্টি হয়। তাকে সবাই যে স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে সেই স্বাভাবিক প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন রাখে। খাবার ক্ষেত্রে তাকে দূরে রাখে। স্বাভাবিকভাবে সন্তানকে আদর স্নেহ করতে পারেন না একটি ব্যক্তি। এমন বিভিন্ন কষ্টদায়ক ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যক্তিরা আত্মহত্যা করতে বাধ্য হন। আবার দেখা যায় অনেক ব্যক্তি নিজের প্রতি এই রাগকে ধারণ না করে অন্যের ওপর তার রাগকে প্রকাশ করেন, তার ক্রোধকে প্রকাশ করেন। অনেক সময় নানা রকম বিশৃঙ্খলাজনক ঘটনা ঘটে, মারামারি হাতাহাতির ঘটনা ঘটে। অত্যন্ত কষ্টদায়ক কটু মন্তব্য যখন কেউ এইডস আক্রান্ত ব্যক্তির প্রতি করে, একবার, দুইবার, পাঁচবার সহ্য করতে করতে এই ব্যক্তিরা অতিষ্ঠ হয়ে অনেক সময় হিংসাত্মক কার্যকলাপ করে থাকেন। যে ব্যক্তির এইডস তার দেহে রয়েছে, এই এইডস আক্রান্ত ব্যক্তি নিজেকে বিমর্ষ রাখেন, তার মনে সুখ থাকে না, পারিবারিক একটি দূরত্ব সৃষ্টি হয়, সন্তান পরিজনকে সে আদর করতে পারে না। সব সময় তার ভিতর একটি মানসিক অস্থিরতা কাজ করে, তার মুখে হাসি দেখা যায় না। এবং সামনে যেহেতু একেবারে মৃত্যু প্রায় নিশ্চিত বলা যায়, এই নিশ্চিত মৃত্যুর কথা ভেবে আক্রান্ত ব্যক্তি খুব অসহায় থাকেন, তার মুখে হাসি থাকে না, বিমর্ষ অবস্থায় তিনি দিন যাপন করেন। পারিবারিক যে সকল প্রভাব রয়েছে আয় উপার্জনের ক্ষেত্রে দেখো, যদি উপার্জনক্ষম একজন ব্যক্তির এইডস রোগে আক্রান্ত হন, সেই এইডস আক্রান্ত ব্যক্তির স্বাভাবিক যে কর্মপরিবেশ থাকে সেখানে তাকে নানা রকম বাধার সম্মুখীন হতে হয়। অনেক সময় তিনি যদি কোনো প্রাইভেট জব করে থাকেন কিংবা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করে থাকেন, কোনো দোকানে কাজ করে থাকেন, দোকানের কর্মচারী হয়ে থাকেন, তাকে
মালিক বা নিয়োগকারী কর্তৃপক্ষ অবজ্ঞার চোখে দেখেন, তাকে কাজ হতে ছাঁটাই করেন। যে ব্যক্তি যদি নিজেই কোনো ব্যবসা পালন করে থাকেন, মনে করুন কোনো খাবার দোকানের ব্যবসা করে থাকেন, চানাচুর বিক্রি করেন, ফুচকা বিক্রি করেন প্রভৃতি সব ব্যবসা যদি করে থাকেন, তাহলে যে ব্যক্তিরা জানবেন ওই ব্যবসায়ীর এইডস রয়েছে, তাহলে সমাজের এসব লোকেরা ওই ব্যক্তির কাছে প্রয়োজনীয় যে খাদ্যদ্রব্য বা আরও যেসব জিনিসপাতি রয়েছে এই এইডস আক্রান্ত ব্যক্তির কাছ থেকে কিনবেন না। স্বাভাবিকভাবে দেখো এখানে যে এইচআইভি আক্রান্ত ব্যক্তি তিনি কর্ম হতে বিরত হয়ে যাচ্ছেন, তিনি সম্পূর্ণরূপে বেকারি হয়ে যাচ্ছেন বলতে পারো। কর্তৃপক্ষ তাকে ছাঁটাই করতে পারে, তার ব্যবসা থেকে আয় উপার্জন বন্ধ হয়ে যেতে পারে। সম্পূর্ণ একটি অনিশ্চিত অবস্থায় তাকে জীবনযাপন করতে হতে পারে। এর পেছনে দায়ী হচ্ছে এইডস। চিকিৎসা ব্যয় অনেক বেড়ে যায়। এইডসের যে সকল তোমার ঔষধ রয়েছে সেই ওষুধগুলোর দাম অত্যধিক। এসব ব্যক্তির পক্ষে ওষুধ কেনা অত্যন্ত দুঃখজনক হয়। তিনি ওষুধ কিনতে পারেন না, যে বেশি দিন বাঁচতেন সে বেশি দিনও বাঁচতে পারেন না, ধুকে ধুকে মারা যান। যদি এইডস আক্রান্ত কোনো ব্যক্তির জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয় তাহলে তার আয়ুষ্কাল কিছুটা বাড়ে। অর্থনৈতিক সংকট, যদি এইডস আক্রান্ত ব্যক্তির কর্ম না থাকে তাহলে তার পরিবারের জন্য খরচ, মৌলবাণবিক চাহিদা পূরণের জন্য যে অর্থ দরকার সে অর্থের সংকুলান হয় না। খুব স্বাভাবিকভাবেই একটি অর্থনৈতিক সংকটের সৃষ্টি হয়। এই অর্থনৈতিক সংকটের মাধ্যমে এইডস আক্রান্ত পরিবার তাদের যে একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা উচিত, তাদের জন্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো কেনা দরকার, থাকা দরকার, সেই জিনিসগুলো তারা পায় না। এইডস আক্রান্ত যে ব্যক্তি রয়েছেন তিনি পুরুষ বা মহিলা, একসময় তিনি মারা যান। এই মারা যাবার ফলে শিশু তার পিতা বা মাকে হারায়। মাতা পিতার স্নেহ থেকে উক্ত শিশু বঞ্চিত হয়। শিশুর মধ্যে একটি কষ্টকর অনুভূতি কাজ করে, সমাজের মূল স্রোত থেকে সে নিজেকে বিচ্যুত করতে বাধ্য হয়। বাবা মা স্নেহ যদি না থাকে শিশুর সুষ্ঠু সামাজিকীকরণ হয় না, নানা রকম বীতশ্রদ্ধ পরিবেশের মধ্যে তাকে বড় হতে হয় এবং এক সময় দেখা যায় সে অপরাধের সাথে নিজেকে জড়িয়ে ফেলতে বাধ্য হয়। চাপা উত্তেজনা আছে। এটা কেমন ভাবে যে এইচআইভি আক্রান্ত ব্যক্তিকে সমাজের লোকেরা ভাবে যে তো খারাপ লোক, বিভিন্ন খারাপ কুকর্মের ফলে এইডস হয়েছে। এই ধারণা যদিও কতটুকু সত্য সেটি যাচাই বাছাই না করে এইডস আক্রান্ত ব্যক্তির প্রতি একটি সামাজিক দূরত্ব সৃষ্টি করা হয়। তার কাছে যে কেউ যায় না, তার সাথে কেউ খাবার খায় না, একটা বিশৃঙ্খলাকর পরিবেশের সৃষ্টি হয় এইডস আক্রান্ত ব্যক্তি এবং সমাজের অন্যান্য সদস্যের মধ্যে। তার প্রতি যে সকল কটূক্তি করা হয় এক সময় সহ্য ক্ষমতার বাইরে যখন চলে যায় তখন একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ছিন্নমূল শিশুর উদ্ভব ঘটে যদি এইডস আক্রান্ত কোনো বাবা মা মারা যাচ্ছেন অকাল বয়সে। শিশুদের যে সুষ্ঠু সামাজিকীকরণ দরকার, তার মৌলমানবিক চাহিদা পূরণ করা দরকার, এই বিষয়গুলো নিশ্চিত হয় না। এর ফলে শিশুরা যে সমাজের মূল স্রোত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ছিন্নমূল পর্যায়ে চলে যেতে বাধ্য হয়। এইডসের যে আরও প্রভাব রয়েছে, এবারে আমরা দেখি সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে এইচআইভি এর প্রভাব। জনশক্তির হ্রাস। যে ব্যক্তি তিনি পুরুষ বা মহিলা হন না কেন কর্মক্ষম থাকেন, তার অকাল মৃত্যুতে বা তিনি যখন এইডসের পূর্ণ পর্যায়ে রয়েছেন এইচআইভি পজিটিভ, সেক্ষেত্রে তার কর্মের যে শক্তি দরকার সেই শক্তিটুকু তার দেহে থাকে না, তিনি কাজ করতে পারেন না, রোগাক্রান্ত থাকেন, তার জন্য চিকিৎসার প্রয়োজন, অনেক রকম সমস্যার সৃষ্টি হয়। খুব স্বাভাবিকভাবে যখন তিনি কাজ করতে পারছেন না, তিনি মারা যাচ্ছেন অকাল বয়সে, আমাদের যে দক্ষ জনশক্তির দরকার
সেখান থেকে একটি তাজা প্রাণ ঝরে যায়। এরপরে অর্থনৈতিক প্রভাব রয়েছে নেতিবাচক পর্যায়ে। উপার্জনক্ষম ব্যক্তি যখন মারা যায়, সেই পরিবারের, সমাজের, রাষ্ট্রের উপর একটি বাজে প্রভাব আসে। মনে করো একজন প্রবাসী শ্রমিক, তিনি এইডসে আক্রান্ত, তাহলে খুব স্বাভাবিকভাবে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের যে ক্ষেত্রটি ছিল সেটি কমে গেল একজন ব্যক্তির মাধ্যমে। দেশের অর্থনীতিতে তিনি যে অবদান রাখছেন, সেই অর্থনীতিতে অবদান রাখার ক্ষেত্রটি তার কাছ থেকে বিলুপ্ত হয়ে গেল। এরপরে রয়েছে গড় আয়ু হ্রাস। আমাদের দেশে যে গড় আয়ু রয়েছে সেটি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। একসময় আমাদের দেশের গড় আয়ু 50-এরও নিচে ছিল, বর্তমানে আমরা 70+ করে ফেলেছি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির ফলে। তোমরা সিয়েরা লিওনের নাম শুনেছ। সিয়েরা লিওনের গড় আয়ু অনেক কম। এর পেছনে দায়ী হচ্ছে এইডস আক্রান্ত ব্যক্তি অকাল বয়সে মারা যান। তিনি যখন অকাল বয়সে মারা যাচ্ছেন, তিনি একা না, তার মতো অনেক ব্যক্তি, শত শত ব্যক্তি থাকেন, হাজার ব্যক্তি থাকেন, লক্ষ ব্যক্তিতে চলে যেতে পারে ভয়াবহ পর্যায়ে গেলে। এসবের কারণে দেশের গড় আয়ু হ্রাস পায় এবং দেশের জনস্বাস্থ্যের উপর একটি বাজে ইম্প্যাক্ট পড়ে। স্বাস্থ্য ঝুঁকি থাকে। যে ব্যক্তি এইডস আক্রান্ত, তার মাধ্যমে অন্য ব্যক্তির আক্রান্ত হতে পারেন। একই সাথে তার দ্বারা সৃষ্ট এবং তার প্রতিও নানা রকম স্বাস্থ্য ঝুঁকি চলে আসে। যে ব্যক্তির এইডস হয়েছে, দুঃখিত, তার দেহে নানা রকম অসুখ বাধা বাঁধে, এটি তার ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। এবং সে যেহেতু এইডস আক্রান্ত, তার দ্বারা অন্য মানুষের দেহে এইডস সংক্রামিত হতে পারে, সেজন্য সেও একজন স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিকারী। স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধির ঘটনা ঘটে। রাষ্ট্রীয় পর্যায়ে স্বাস্থ্য খাতে যে ব্যয় থাকে, সে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায়। এইডস আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে প্রতিটি রাষ্ট্রই অবশ্যই পদক্ষেপ গ্রহণ করেছে। এই এইডস আক্রান্ত ব্যক্তিদের জন্য যে সকল ওষুধপাতি কেনা দরকার, সে সকল ওষুধপাতির দাম একেবারে বেশি। এইডস আক্রান্ত গরিব মানুষেরা এই দামি ওষুধগুলো কিনতে পারেন না, কিন্তু সরকার তাদের জন্য এই ওষুধগুলো সরবরাহের ব্যবস্থা করেন। এতে করে স্বাস্থ্য খাতে একটি ব্যয় বৃদ্ধি পায়। সামাজিক অশান্তি সৃষ্টি হয়। এইডস আক্রান্ত ব্যক্তির প্রতি সামাজিক নানা রকম ব্যঙ্গবিদ্রুপ, তাকে সামাজিক বিভিন্ন আচার অনুষ্ঠান থেকে দূরে রাখা, তার যে সামাজিক মিথস্ক্রিয়া রয়েছে, সেই মিথস্ক্রিয়াটিকে বিঘ্নিত করা, বিভিন্ন কর্মকাণ্ড গ্রহণ করা প্রভৃতির মাধ্যমে যে এইডস আক্রান্ত ব্যক্তি তাকে ক্ষুব্ধ করে তোলা হয়। এর মাধ্যমে এইডস আক্রান্ত ব্যক্তি এবং সমাজ, এই দুটির মাঝখানে একটি গ্যাপের সৃষ্টি হয়, যাতে করে সামাজিক বিভিন্ন অশান্তিকর ঘটনার সৃষ্টি হয়। অপরাধ। এইডস আক্রান্ত ব্যক্তি সামাজিকভাবে যখন নিগৃহীত হন, তিনি খুব স্বাভাবিকভাবেই হিংসাপ্রবণ হয়ে ওঠেন, বিভিন্ন ধরনের অপরাধ ঘটান। যখন চিকিৎসা করতে অর্থ পান না, চুরি ডাকাতি ছিনতাই করেন। এমন ঘটনা দেখা গিয়েছে, একজন এইডস আক্রান্ত ব্যক্তি, তিনি তার দেহ থেকে রক্ত সংগ্রহ করে সিরিঞ্জের মাধ্যমে সুস্থ অনেক মানুষের দেহে এই রক্ত প্রবেশ করিয়ে তাদেরকেও HIV পজিটিভ করেছেন। যদি এইসব ব্যক্তিদেরকে ভালোভাবে কাউন্সেলিং করা যায়, তাহলে এমন ঘটনাগুলো নাও ঘটতে পারে। হিংসাত্মক মনোভাব। এইডস আক্রান্ত ব্যক্তির মাঝখানে যেহেতু সামাজিক একটি দূরত্বের সৃষ্টি করা হয়, তাই তার হৃদয়ে ভালোবাসার পরিবর্তে ঘৃণা চলে আসে। এর মাধ্যমে HIV পজিটিভ ব্যক্তি নিজেকে সামাজিকভাবে বিচ্ছিন্ন ভাবেন, মনে করেন তিনি সমাজের নিগৃহীত, তার কোনো অধিকার নাই। এসবের মাধ্যমে তিনি হিংসাত্মক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলেন। HIV/AIDS মোকাবেলায়
সমাজকর্মীর ভূমিকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো সমাজকর্মীর ভূমিকা অনেকটাই হচ্ছে তিনি যদি কোনো এজেন্সিতে কাজ করে থাকেন বা এজেন্সির মাধ্যমে নিযুক্ত হয়ে থাকেন, সে এজেন্সির মূল্যবোধ, নীতি, আদর্শের মাধ্যমে তিনি কাজ করেন এবং ওগুলোই বাস্তবায়নের চেষ্টা করেন। সমাজকর্মীর ভূমিকা প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে পরামর্শ দান। পরামর্শ দান দুক্ষেত্রে হতে পারে তোমার, একটি হচ্ছে এইডস আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে, আরেকটি সমাজের অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে। এইডস আক্রান্ত যে ব্যক্তিটি নিজেকে সমাজ থেকে বিচ্যুত করে রেখেছেন বা সামাজিক মিথস্ক্রিয়ার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারছেন না, সেই ব্যক্তিকে সাহায্য করার জন্য, তাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি উক্ত ব্যক্তিটিকে এবং সমাজের সংশ্লিষ্ট আরও যেসব ব্যক্তিরা রয়েছেন তাদেরকে পরামর্শ দান করতে পারেন। তিনি পরামর্শ দিতে পারেন। এইডস আক্রান্ত ব্যক্তি তিনি অনিচ্ছাকৃতভাবে এইডসে আক্রান্ত হতে পারেন। একজন মানুষ হিসেবে, একজন সমাজের ব্যক্তি হিসেবে তারও অধিকার রয়েছে বেঁচে থাকার, তাকে সচেতন করার প্রভৃতিভাবে পরামর্শ দান করতে পারেন। সমাজের মানুষকে বোঝাতে পারেন, তারা যদি সহযোগিতা না করেন তাহলে এইডসে আক্রান্ত ব্যক্তিটি নিজেকে সমাজের অন্যান্য ব্যক্তিদের সাথে মিশিয়ে ফেলে আরও এইডস আক্রান্তের ব্যক্তিদের সংখ্যা বাড়াতে পারেন। কর্মসূচির সমন্বয়। সমাজকর্মী একটি অন্যতম দায়িত্ব হচ্ছে যে সকল কর্মসূচি থাকে বিভিন্ন সংস্থার, ব্যক্তির, তার মধ্যে একটি সমন্বয় আনা। সমন্বয়ের মাধ্যমে কর্মসূচির পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হয়, সময় অপচয় রোধ করা সম্ভব হয়, অর্থের অপচয় রোধ করা সম্ভব হয় এবং একটি জোরালো বাস্তবায়নমুখী পদক্ষেপ গৃহীত হয়। এইডস নিয়ে কাজ করে এমন সংস্থা আমাদের দেশে অনেক রয়েছে। এসব সংস্থা যদি তাদের মধ্যে সমন্বয় না রাখে, সমাজকর্মী এখানে সমন্বয়কের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। দেখা যাচ্ছে একজন ব্যক্তি একটি সংস্থা থেকে ওষুধপত্র নিয়েছেন, তিনি আবার খ নামক সংস্থা থেকে ওষুধ নিয়েছেন, গ নামক সংস্থা থেকে ওষুধ নিয়েছেন, কিন্তু আরেকজন এইডস আক্রান্ত ব্যক্তি তিনি ঔষধ পাচ্ছেন না। এই যে রিসোর্সের অ্যাবিউজ, এটা সমাজকর্মী বন্ধ করতে পারেন কর্মসূচির সমন্বয়ের মাধ্যমে। এখানে আক্রান্ত ব্যক্তির মনে করো এনআইডি নাম্বার, যে ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার রয়েছে, সে নাম্বারের মাধ্যমে যদি তাদেরকে ড্রাগ দেওয়া হয় তাহলে ওই ব্যক্তির সক্ষমতা থাকবে না একাধিক কোনো সংস্থা থেকে ঔষধ গ্রহণ করার। একই সাথে বিভিন্ন যে সংস্থাগুলো, এনজিওগুলো বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে, একই ধর্মী কর্মসূচির মধ্যে যদি সমন্বয় থাকে সেটি জোরালো হয়, মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়। বারবার যদি একই কর্মসূচির পুনরাবৃত্তি ঘটানো হয় তাহলে বিরক্তিও সৃষ্টি হয়। মনে করো পথনাটকের মাধ্যমে এইডস সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হবে। এক্স একটি সংস্থা পথনাটক করেছেন, ওয়াই একটি সংস্থা আবার পথনাটকের সৃষ্টি করেছেন, তাহলে লোকজন বিরক্ত হবেন। কিন্তু যদি একটি পথনাটক সৃষ্টি করা হয়, পথনাটক শেষে যদি মানুষের মাধ্যমে যদি ছোটোখাটো পুরস্কারের ব্যবস্থা থাকে, সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন কুইজের আয়োজন করা হয়, তাহলে সচেতনতা সৃষ্টিমূলক যে কর্মসূচি রয়েছে সেটি জোরালো হতে পারে সমাজকর্মীর এসব ভূমিকার মাধ্যমে। সচেতনতা সৃষ্টির জন্য যে আমাদের সুশীল সমাজ রয়েছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বর্তমানে সোশ্যাল মিডিয়া, এসব মিডিয়ায় সমাজকর্মীরা নিজেকে হাইলাইট করতে পারেন তাদের সরব উপস্থিতির মাধ্যমে। সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন ধরনের নাটিকা, ছোট পুস্তিকা, লিফলেট, বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ তৈরি করে প্রচারের ব্যবস্থা করা যেতে পারে একজন সমাজকর্মীর দ্বারা। এইচআইভি নিয়ে বিস্তর গবেষণায় নিজেকে সম্পৃক্ত করতে পারেন সমাজকর্মী। সমাজকর্মীর গবেষণা কিন্তু তোমার যে বৈজ্ঞানিক রয়েছেন তাদের মতো নয়, তিনি কিন্তু ল্যাবে যেয়ে গবেষণা করবেন না। সমাজকর্মীর গবেষণা হচ্ছে সামাজিক গবেষণা। সামাজিক গবেষণা বিষয়টা আমি তোমাদের আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। মনে করো আমি 100 জন ব্যক্তির সাক্ষাৎকার নেব, এইডস সম্পর্কে তেনারা কতটুকু সচেতন, তেনারা এইডসের নাম শুনেছেন কিনা, এইডস সম্পর্কে যে
নাটিকা প্রচারিত হচ্ছে তিনারা দেখেছেন কিনা, বিভিন্ন বিষয়ে তাদের সাক্ষাৎকার নিয়ে আমি একটি গবেষণা পরিচালনা করব। এটি হবে সামাজিক গবেষণা, তাদের সাক্ষাৎকারের ভিত্তিতে কিংবা তোমার বই পুস্তক পর্যালোচনা করে সেখান থেকে তথ্য সংগ্রহ করে একে অ্যানালাইসিস করে একটি গবেষণা প্রতিবেদন, এসবই হচ্ছে সামাজিক গবেষণা। কিন্তু বৈজ্ঞানিকরা যে কাজ করেন, মনে করো কোনো সেল নিয়ে, কোনো রক্তের একটু অংশ নিয়ে তিনারা মাইক্রোস্কোপের সাহায্যে গবেষণা করলেন, কিংবা যারা কেমিস্ট রয়েছেন, আরও বৈজ্ঞানিক রয়েছেন, তারা কেমিক্যাল নিয়ে বিভিন্ন কাজ করেন ল্যাবে। তাদের সাথে সমাজকর্মীদের গবেষণার পার্থক্য হচ্ছে এইসব। রোগী সামাজিক মিথস্ক্রিয়া। রোগী একজন এইডসে আক্রান্ত রোগীর মানবাধিকার রয়েছে, তিনি সমাজের মানুষের সাথে, তার পরিবারের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন, তাদের সাথে কান্না, হাসি, দুঃখ, রাগ, ক্ষোভ, অনুরাগ, বিরাগ প্রভৃতি শেয়ার করতে পারেন। এজন্য তাদের সমাজের মেইন স্ট্রিমে আনার জন্য সমাজকর্মী কাজ করতে পারেন। সমাজের যে অন্যান্য লোকেরা আছে, যারা এইডস আক্রান্ত ব্যক্তিকে ঘৃণা করেন, তাদের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে এই এইডস আক্রান্ত ব্যক্তির সামাজিক মিথস্ক্রিয়া নিশ্চিত করতে পারেন সমাজকর্মী। এইডস প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা। যদি সচেতনতা সৃষ্টির মাধ্যমে আমরা এইডসকে প্রতিরোধ করতে পারি, সেটি উত্তম। যদি এইডস আক্রান্ত ব্যক্তির সেবার্সে এটাকে আমরা গুরুত্ব বেশি দিতে পারি, তার অর্থই নয় যে আমরা এইডস আক্রান্ত ব্যক্তিকে সেবা শুশ্রূষা করব না। আমরা জোর দিচ্ছি সমাজকর্মীরা যারা কাজ করেন, পেশাদার সমাজকর্মী, তাদের কাজ হচ্ছে এই প্রতিরোধে নিজেকে সম্পৃক্ত করা, যেন অসুখ আসার আগেই তেনারা সেই অসুখটিকে প্রতিরোধ করতে পারেন। সমাজে যেসব গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, সেসব ব্যক্তিদেরকে এইডসের কুফল সম্পর্কে অবহিত করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এসব মিডিয়ায় এইডসের কুফল তুলে ধরা, মানুষের মাধ্যমে সচেতনতা সৃষ্টি, এইডস প্রতিরোধে সব মানুষকে এক কাঁধে আনা, এর মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলা সম্ভব। আক্রান্তের পুনর্বাসন। যে ব্যক্তির এইচআইভি পজিটিভ, এই পজিটিভ ব্যক্তিটিকে যাতে আয়মুখী কর্মসূচির আওতায় আনা যায়, সেজন্য সমাজকর্মী কাজ করতে পারেন। নিয়োগকারী কর্তৃপক্ষের সাথে তিনি কথা বলতে পারেন যে এইডস আক্রান্ত ব্যক্তি স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আপনাদের জন্য কোনো ঝুঁকি নাই, এইডস কোনো ছোঁয়াচে রোগ নাই। বিভিন্ন বিষয়ে সচেতন করে এইডস আক্রান্ত ব্যক্তিকে কর্মক্ষেত্রে পুনর্বাসন করতে পারেন। সামাজিক যে পরিবেশ রয়েছে, পারিবারিক যে পরিবেশ রয়েছে, পারিবারিক সদস্য, সমাজের যেসব সদস্য রয়েছেন, সেসব সদস্যদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাজকর্মী এইডস আক্রান্ত ব্যক্তিকে পুনর্বাসন প্রক্রিয়ার আওতায় আনতে পারেন। আক্রান্তের চিকিৎসার ব্যবস্থা করতে পারেন সমাজকর্মী। যেসব ব্যক্তি এইডস আক্রান্ত, তাদের পক্ষে যে ওষুধগুলো কেনার প্রয়োজন, তিনারা প্রায়শই সেই ওষুধগুলো কিনতে সমর্থ হন না, দামি ওষুধ বলে। সমাজকর্মী যে সকল এনজিওগুলো বা বিভিন্ন সংস্থা, উদার মনা মানুষ রয়েছেন, তারা দান খয়রাত করে থাকেন, সেসব ব্যক্তিদের মাধ্যমে ঔষধ সংগ্রহ করে এইডস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় তিনি দিতে পারেন। পারিবারিক পরিমণ্ডলে পরিবার যদি সচ্ছল হয়, পরিবারকে উদ্বুদ্ধ করে এইডস আক্রান্ত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। আরেকটি বিষয়, যারা শারীরিক সম্পর্ক স্থাপন করে, শারীরিক সম্পর্ক যদি স্বামী স্ত্রীর বাইরে হয়, তাদেরকে সেই শারীরিক সম্পর্ক স্থাপনে নিষেধ করা, ধর্মীয় মূল্যবোধকে জাগ্রত করা, পারিবারিক যে বন্ধন রয়েছে সেই বন্ধনকে জাগ্রত রাখা। ধর্মীয় মূল্যবোধে স্বামী স্ত্রীর বাইরে অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করাকে পাপ বলা হয়েছে। এই বিষয়টিকে হাইলাইট করা, যাতে কোনো ব্যক্তি তার বৈধ সম্পর্কের বাইরে অবৈধ কোনো সম্পর্কে না জড়ায়, এবং ক্ষেত্র বিশেষে যদি তিনি
কুপথগামী হন যেন নিরাপদ যৌন মিলন হয়, এই বিষয়টি সমাজকর্মী বলতে পারেন। পারিবারিক বন্ধন যদি সুদৃঢ় করা যায় তাহলে মানুষ খারাপ পথে ধাবিত হতে পারে না। স্বামী স্ত্রীর মাঝখানে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে কোনো খারাপ পথে যেতে পারেন না। সন্তানকে যদি স্নেহ করেন পিতামাতা তাহলে খারাপ পথে যেতে পারেন না। বাবা মার সাথে যদি বৃদ্ধ বাবা মার সাথে পরিবারের ব্যক্তিদের ভালো সম্পর্ক থাকে তাহলে পারিবারিক বন্ধন সুদৃঢ় থাকবে, খারাপ পথে যেতে পারবেন না। এসব বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে আমরা এইডসকে আমাদের সমাজ ব্যবস্থা থেকে দূরে রাখতে পারি। এরপরে ওষুধ সরবরাহের ক্ষেত্রে দেখো যে বিদেশি বিভিন্ন ঔষধগুলো রয়েছে, সে ঔষধগুলো অনেক ক্ষেত্রে প্রত্যন্ত এলাকার যেসব এইডস আক্রান্ত রোগী রয়েছেন তারা পান না। তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে পারেন পেশাদার সমাজকর্মী কিংবা সহৃদয়বান ব্যক্তির কাছ থেকে সংগৃহীত অর্থের দ্বারা ফান্ড গঠন করে ওষুধ কিনে সেই ওষুধকে এইডস আক্রান্ত ব্যক্তির হাতের নাগালে নিয়ে আসতে পারেন সমাজকর্মী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠের প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমরা একটু পূর্ববর্তী যে পাঠগুলো রয়েছে সংক্ষেপে আমরা একটু জানার চেষ্টা করি। আমরা এই তৃতীয় অধ্যায়ে আসি। তৃতীয় অধ্যায়ের শেষ পাঠ আজকে সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা বিষয়টা কি এটা তোমার প্রথমে বুঝতে পারছো। সামাজিক মানে সমাজের সাথে সম্পর্কিত, যেটা সমাজ থেকে উদ্ভূত হয়েছে সমস্যা, সেটি সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা কেমন হতে হবে? সামাজিক সমস্যা অবশ্যই সমাজ থেকে উদ্ভূত হবে। সামাজিক সমস্যাকে পরিমাপ করার একটি বিষয় থাকবে। কেমন পরিমাপ? একই কেস দ্বারা পরিমাপ করবো আমরা, বিষয়টি তা নয়। সামাজিক সমস্যার যে মনে করো মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা। এখন মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা কমেছে না বৃদ্ধি পেয়েছে, এটি আমরা সংখ্যার মাধ্যমে পরিমাপ করতে পারি। মাদক যে ব্যবহার হয়েছে, এক বছরে কত কিলোগ্রাম মাদক ব্যবহার এসেছে, কত লিটার মাদক এসেছে, এভাবে আমরা পরিমাপ করতে পারি। যা হোক, পরবর্তী দেখো জনসংখ্যা সমস্যা। জনসংখ্যা কখন সমস্যা? যে দেশের প্রেক্ষাপটে জনসংখ্যা কাঙ্ক্ষিত পর্যায়ে নেই তাকেই তখন বলা হচ্ছে জনসংখ্যা সমস্যা। আমাদের দেশে যে জনসংখ্যা থাকা উচিত তার চেয়ে অনেক 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 বেশি, সেজন্য আমাদের দেশে জনসংখ্যাকে সমস্যা বলা হচ্ছে। একইভাবে আমাদের অন্য দেশে যেগুলো আছে তোমার পশ্চিমা দেশ, বিভিন্ন দেশে রয়েছে, যেসব অনেক দেশে জনসংখ্যা প্রত্যাশিত যে থাকা উচিত তার চেয়ে কম, এটাও জনসংখ্যার সমস্যা পর্যায়ে চলে গিয়েছে। অর্থাৎ কাঙ্ক্ষিত পর্যায়ে যদি জনসংখ্যা না থাকে সেটি সমস্যা হিসেবে আখ্যায়িত। বেকারত্ব। বেকারত্ব বিষয়টি একেবারে সংক্ষেপে তোমাদের আমি সবগুলো বলছি যে আমি কাজ করতে চাচ্ছি কিন্তু কাজ পাচ্ছি না, এই অবস্থাটি হচ্ছে বেকারত্ব। অনেকে কাজ করতে ইচ্ছুক না, তাকে কিন্তু আমরা বেকার বলতে পারি না। এক সপ্তাহ যাবৎ আমি বসে আছি, কাজ পাচ্ছি না, আইএলওর যে সর্বশেষ ধারণা, একে বলা হচ্ছে তোমার বেকারত্ব। ইচ্ছা থাকা সত্ত্বেও যদি এক সপ্তাহ আমি কাজ না পাই তাহলে সেটি বেকারত্ব পর্যায়ে চলে আসবে। অপুষ্টি। আমাদের দেহের যে সকল খাদ্য উপাদান প্রয়োজন তার চেয়ে যদি কম থাকে, বেশি থাকে, অথবা যে প্রপোর্শন থাকা উচিত, অনুপাত থাকা উচিত, সেই অনুপাত যদি মেনটেন না হয় সেটিও অপুষ্টি। এখানে খাদ্য উপাদান বলতে তোমার শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, পানি, খনিজ লবণ, সো অন, এসব যদি ঠিক মাত্রায় না থাকে, কম বেশি হয়, তাহলে অপুষ্টি। এখন আমার দেহে দরকার তোমার ভিটামিন সি, ধরো যে কথার কথা যতটুকু থাকার দরকার তার চেয়ে আমার কম আছে, তাহলে অপুষ্টি। আবার যদি ভিটামিন সি বেশি হয়ে যায় যে কোনো ভিটামিন, সেটাও অপুষ্টি। আবার যে পুষ্টির যে অনুপাত থাকা উচিত, এ বি সি ডি, সব ভিটামিন, এসব যে বিভিন্ন খাদ্য উপাদান রয়েছে তার উপাদানগুলো যদি ঠিক পর্যায়ে না থাকে সেটিও অপুষ্টি হিসেবে গণ্য হয়। যৌতুক। বিয়ের দুটি পক্ষ থেকে তোমরা জানো, একটি হচ্ছে কনে পক্ষ, অন্যটি বর পক্ষ। এই কনে পক্ষ অথবা বর পক্ষ বিয়েকে সামনে রেখে যদি অর্থ কিংবা অন্য কিছু দাবি করে থাকে, সম্পদ বা আরোভাবে অন্য কিছু দাবি করতে পারে, মনে করো এখানে মোটরসাইকেল, গাড়ি, বাড়ি, ফার্নিচার, ইলেকট্রনিক্সের বিভিন্ন জিনিসপত্র যদি দাবি করে থাকেন, যে পক্ষে দাবি করুন না কেন, বিয়েকে লক্ষ্য রেখে সেটি যৌতুক হিসেবে পরিগণিত হবে। বাল্যবিবাহ হচ্ছে
যে নির্ধারিত বয়স রয়েছে, ছেলেদের ক্ষেত্রে 21 বছর এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে তোমার 18 বছর। এর আগে যদি বিবাহ বন্ধনে কোনো ছেলে বা মেয়ে আবদ্ধ হয় তাহলে একে বলা হচ্ছে বাল্যবিবাহ। মাদকাসক্তির বিষয়টি, যখন যে মাদক দ্রব্যগুলো আছে গ্রহণ করা হয়, গ্রহণ করার ফলে একজন মনে করে একজন ব্যক্তি শুধু একবার মাদক গ্রহণ করেছে, মাদক গ্রহণ করে সে আর মানে ছেড়ে দিয়েছে, তাহলে সে কিন্তু মাদকাসক্ত নয়। আমি তোমাদের কিন্তু উৎসাহিত করছি না, তোমরা কখনোই মাদক দ্রব্যকে কৌতূহলবশত হাতে নিবা না, সংস্পর্শে আসবা না। এই মাদক গ্রহণের প্রতি যে আসক্তি, বারবার ইচ্ছা জাগে মাদক নিতে হবে, এটাই হচ্ছে মাদকাসক্তি। এবং এই মাদকাসক্তির ফলে মানুষের যে কাজ করার স্পৃহা, মস্তিষ্কের কর্মক্ষমতা সেটি থাকে না, নষ্ট হয়ে যায়। তার সুস্থ স্বাভাবিক যে সামাজিক ভূমিকা থাকা উচিত সেটি ব্যাহত হয়। এটি হচ্ছে মাদকাসক্তি। অটিজম হচ্ছে শিশুদের একটি মানসিক বিকাশজনিত সমস্যা। এটি স্নায়বিক সমস্যা থেকে তোমার উদ্ভূত। অটিজম কোনো শারীরিক রোগ নয়, এটি হচ্ছে শিশুদের বিকাশের একটি সমস্যা। জলবায়ু পরিবর্তন, প্রথমত বিষয়টি একটু বুঝো প্রিয় শিক্ষার্থীরা। আমাদের যে বা একেবারে প্রিয় গ্রহ পৃথিবীর ওপরে তোমার একেবারে কম্বলের মতো আছে জড়িয়ে বর্তমানে হচ্ছে গ্রিন হাউস গ্যাস, যা ভয়াবহ আকার ধারণ করেছে। শিল্প বিপ্লবের পরে আমরা বিভিন্ন ধরনের জিনিসপাতি ব্যবহার করছি, বিশেষ করে জীবাশ্ম জ্বালানি। এই যে আমরা ব্যবহার করছি গাড়িতে তোমার ডিজেল, অকটেন, কেরোসিন, বিভিন্ন ধরনের যানবাহনে বিভিন্ন ধরনের এই যে ফসিল জাতীয় যে জ্বালানিগুলো ব্যবহার করছি। একইভাবে তোমার ফ্রিজে অনেকে ব্যবহার, এখনও উঠে গেছে ফ্রিজগুলো, তোমার পরিবেশ বান্ধব ফ্রিজ এসেছে, এসিতে ব্যবহার করা হচ্ছে। এই বিষয়গুলো যখন আসে, এই গ্রিন হাউস গ্যাস পৃথিবীর রক্ষাকারী যে স্তর রয়েছে এটির সাথে একটি বিরূপ প্রভাব সৃষ্টি করছে। গ্রিন হাউস গ্যাসের ফলে সূর্যরশ্মি, সূর্যের তাপ পৃথিবীতে এসে যে মহাকাশে ছড়িয়ে যাবে, পৃথিবীর চারিদিকে ছড়িয়ে যাওয়ার কথা, সেভাবে যেতে পারছে না, বাধাগ্রস্ত হচ্ছে। গ্রিন হাউস তোমরা শীতকালীন দেশে দেখেছো, এই গ্রিন হাউসে সাধারণত কাঁচ দিয়ে তৈরি করা হয় গ্রিন হাউস। এই কাঁচের তৈরি ঘরে যদি সূর্যের তাপ, সূর্যের আলো প্রবেশ করে, তাহলে যে পরিমাণ নির্গত হওয়ার কথা তাপ বের হয়ে যায় একটি সুস্থ ফাঁকা জায়গায়, সুস্থ স্বাভাবিক পরিবেশে, কিন্তু এই কাঁচের গৃহে বের হতে পারে না, আটকে থাকে তাপ। এর ফলে শীতকালীন দেশে সবজি চাষ করা হয়, ওখানে টেম্পারেচার অনেক কম থাকে, সবজি চাষের জন্য যে টেম্পারেচার দরকার এইভাবে বাড়ানো হয়। ঠিক একই ঘটনা ঘটাচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলো, পৃথিবীর চারিদিকে একেবারে কম্বলের মতো আছে। এই গ্যাস পৃথিবীর থেকে যে তাপ নির্গত হয় মহাকাশে ছড়িয়ে পড়ে, সেটিকে ছড়িয়ে দিচ্ছে না, ধরে রাখছে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, যার ফলে যে অ্যান্টার্কটিকা মহাদেশ রয়েছে, পৃথিবীর আরও যেসব বরফাঞ্চল রয়েছে, বরফ আচ্ছাদিত ব্যবস্থা রয়েছে, সেসব অঞ্চলের বরফ গলে যাচ্ছে, সমুদ্রের স্তর বৃদ্ধি পাচ্ছে, নানা রকম সমস্যার সৃষ্টি হবে। একে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সেই কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।